হুমায়ুন কবিরের জনসভায় আমরা গেছিলাম। হুমায়ুন কবিরের যে জনসভা ছিল, সেই জনসভার যে সাবজেক্ট ছিল সেটা অধিকার আদায়ের সমাবেশ। সেই সাবজেক্টের সঙ্গে আমরা একমত, সেই জন্য তার জনসভায় আমরা গেছি। এর মানে এই নয় যে তার সঙ্গে আমাদের জোট ফাইনাল হয়ে গেছে। হ্যাঁ, হুমায়ুন কবিরের সঙ্গে, নওশাদ সিদ্দিকী সাহেবের সঙ্গে, বাকি অন্যান্য আমরা চেয়েছি প্রথম থেকেই রাজ্যে স্বৈরাচারী টিএমসি অ্যান্ড ফ্যাসিবাদী বিজেপি বিরোধী একটা বৃহৎ মহা জোট তৈরি করার জন্য আমি আমার পার্টির প্যাডে ব্যক্তিগতভাবে রাজ্যের সমস্ত দলকে আমি লেটার করেছি, তাদের অফিসে গেছি, গিয়ে তাদেরকে জোটের জন্য আহ্বান করেছি। অনেকাংশেই আমরা তাতে সফলও হয়েছি। আগামীতে আরো ভালো পরিষ্কার হবে, সময় যত অতিবাহিত হবে। হুমায়ুনের মঞ্চে গেছি মানে হুমায়ুনের সঙ্গে জোট ফাইনাল হয়ে গেছে, এরকম কোনো বিষয় নাই। হুমায়ুনের সাথে জোট করতে আপনাদের কোনো দ্বিধা নেই? হুমায়ুনের সঙ্গে বলে নয়, যারা স্বৈরাচারী এবং ফ্যাসিবাদ বিরোধী তাদের সবার সঙ্গে আমরা জোটের জন্য প্রস্তুত ছিলাম, এখনো আছি। হুমায়ুনের কিছু মন্তব্য নিয়ে আমাদের আপত্তি ছিল, সেই সমস্ত মন্তব্য থেকে উনি ফিরে এসছে। ফলে আমরা বৃহৎ স্বার্থে অবশ্যই দ্বিতীয়বার আলোচনার মধ্যেই রাখবো সেটাকে। আপনারা যেতে চান এবং গেলে কতটা কথা এগিয়েছে একটু যদি বলেন। বামপন্থীদেরকে আমরা লিখিতভাবে লেটার করেছি, তাদের অফিসে গিয়ে সাক্ষাৎ করেছি, তাদের লিডারশিপের সঙ্গে সাক্ষাৎ করেছি, করে আমরা জোটের জন্য বলেছি। তারা আমাদেরকে সময় চেয়েছেন, আগামীতে বলবেন বলে বলেছে। হুমায়ুন কবির যে মসজিদ নিয়ে রাজনীতি যে বিতর্কটা উঠেছে, সেটা আপনারা কতটা তাহলে? রাজনীতিতে মসজিদ এবং মন্দিরকে আমরা জড়াতে চাইনি প্রথম থেকে। আপনি হয়তো জেনে থাকবেন, আমি এর পূর্বে, বহুদিন পূর্বে বলেছিলাম যে দেশের পার্লামেন্ট বা বিধানসভা হচ্ছে মানুষের উন্নয়নের জন্য, সেখানে কথা বলার জায়গা। পার্লামেন্টে দাঁড়িয়ে জয় শ্রীরাম বলার জায়গা পার্লামেন্টে নয়, পার্লামেন্টে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলার জন্য পার্লামেন্ট নয়। আল্লাহ আকবার বলতে হলে তার জন্য মসজিদ আছে, জয় শ্রীরাম বলতে হলে তার জন্য মন্দির আছে। ফলে রাজনীতির সঙ্গে ধর্মকে যেভাবে মিশ্রণ করা হচ্ছে দিনের পর দিন, আমরা এর কঠোর বিরোধী। আমরা রাজনীতিকে ধর্ম থেকে আলাদা রাখার চেষ্টা করেছি, কিন্তু দেশের আজকের বর্তমানে যে শাসক দল বিজেপি, সে সবসময় ধর্মকে মিশ্রণ করেই রাজনীতি করে। ফলে অন্যান্যরা সেই ট্র্যাকে পা দিয়ে দেয়, একটার পর একটা দিয়ে থাকে, আমরা দেখতে পাই সেগুলো। আজকের বিধানসভা বাজেটে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বেকারদের ভাতা ঘোষণা করলেন, এর প্রভাব কি পড়বে 26 বিধানসভায়? আমরা এই লক্ষ্মীর ভান্ডার এবং বেকারদের যে ভাতা ঘোষণা করেছেন তাকে স্বাগত জানাচ্ছি। সেটা অবশ্যই ঠিক করেছেন, দরকার ছিল, সেটা হওয়া দরকার ছিল, সেটা হয়েছে। কিন্তু পাশাপাশি আমরা এটাও বলতে চাই যে সংখ্যালঘু যে বাজেট, সেটা দিনের পর দিন এই সরকার আসার ফলে দিনের পর দিন কমলে কেন? গত বছর যে সংখ্যালঘু বাজেট ছিল 5,602 কোটি টাকা, এবছর সেটা কত হলো, সেটা কি এখনো পর্যন্ত কেউ জেনেছে? তাহলে দেখবো আমরা প্রত্যেক বছর সংখ্যালঘু বাজেট কমেছে। আমরা জানি যে স্কুলে শিক্ষক নেই, আমরা জানি নতুন স্কুল তৈরি হয়নি, স্কুলে নিয়োগ নেই। ফলে রাজ্যের সরকারের কাছে প্রথম থেকে আমাদের দাবি ছিল, এখনো বলছি, যে স্কুলে নিয়োগ করতে হবে। লক্ষ্মীর ভান্ডার দরকার ছিল, সেটা দিয়েছেন, তাকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি ইমিডিয়েট প্রাইমারি স্কুলে 50,000 শিক্ষক নিয়োগ করতে হবে। এবং যে অ্যাডেড মাদ্রাসাগুলো ছিল সেখানে বেতন পর্যন্ত ঠিকঠাক পরিকাঠামো নেই, এবং বই খাতা পেন্সিল মিড ডে মিল পর্যন্ত সেখানে নেই, যেটা একটি পর্যাপ্ত পাওনা হিসেবে। আনএডেড মাদ্রাসা, ওরাই নাম দিয়েছে আনএডেড মাদ্রাসা বলে। আনএডেড মাদ্রাসায় ছাত্ররা পড়াশোনা করে। আমি রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী, উনি রাস্তার পথচারী যে সমস্ত কুকুর আছে তাদেরকে মিড ডে মিল খাওয়ানোর নির্দেশ দিয়েছেন, রাজ্য সরকারের নির্দেশিকাতে আছে। অথচ যারা আনএডেড মাদ্রাসার স্টুডেন্ট তারা মিড ডে মিল পাবে না। এই বৈষম্য কেন? এই বৈষম্য দূর করতে হবে। আমরা দাবি জানাচ্ছি আনএডেড মাদ্রাসার যে টিচার্স আছে, আনএডেড যে সমস্ত মাদ্রাসা আছে সেগুলোকে অ্যাডেড করা হোক, টিচারদেরকে সরকারিভাবে সরকারি টিচার ঘোষণা করা হোক, এবং তাদের যে মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসায় মিড ডে মিল চালু করা হোক। তিনি এসআইআর এর জন্য সুপ্রিম কোর্টে ছুটে গেলেন, কিন্তু অন্যান্য যে সমস্ত কর্মকাণ্ড ওয়েস্ট বেঙ্গল হয় সেই জন্য তো কোনোদিন কোনো হাইকোর্টে পর্যন্ত ছুটে যাননি, যেমন রেপ এবং অন্যান্য যে সমস্ত এসআইআর এর হেয়ারিং শেষ হচ্ছে 7 তারিখ, আর উনি 4 তারিখ সুপ্রিম কোর্টে গেলেন। ডিসেম্বরে শুরু হয়েছে হেয়ারিং। আমি প্রশ্ন করতে চাই, মমতা ব্যানার্জি ডিসেম্বরে এসআইআর এর হিয়ারিং এ যে সমস্ত ফল্ট, ডিসেম্বরে বা জানুয়ারির ফার্স্ট উইকে উনি কেন সুপ্রিম কোর্টে গেলেন না?
উনি যদি সুপ্রিম কোর্টে যেতেন ফার্স্ট উইকে জানুয়ারির, তাহলে রাজ্যের এই যে 7.5 কোটি মানুষের যে হেয়ারিং এ হলো, হয়রানি হলো, এই হয়রানিটা হতেন না। অথচ নাটক করার জন্য উনি শেষ সময়ে 7 তারিখ হিয়ারিং শেষ হচ্ছে, উনি 4 তারিখ গিয়ে সুপ্রিম কোর্টে হাজির হচ্ছেন। যেটা দরকার ছিল ডিসেম্বরে যাওয়ার, সেটা যাচ্ছেন উনি ফেব্রুয়ারিতে। কেন? সম্পূর্ণরূপে মানুষকে একটা আইওয়াশ করা, মানুষকে বোঝানো যে আমি তোমার পাশে আছি। এইটাকে একটা ভাষায়, অল্প ভাষায় বলা যায়, সাপ হয়ে কামড়ানো আর ওঝা হয়ে ঝাড়া, এছাড়া আর কিছু না।